শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে চলছে আগুন পুরোপুরি নির্বাপনের কাজ। পুড়ে যাওয়া স্থানে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল থেকেই ঘটনাস্থলে ধোঁয়া উঠতে দেখা যায়, সেই সাথে উঠে আসছে ক্ষয়ক্ষতির নানা চিহ্ন। পুড়ে গেছে কার্গো ভিলেজের বিভিন্ন অংশ, ছড়িয়ে ছিটিয়ে আছে অঙ্গার হয়ে যাওয়া মালামাল। রয়েছে ফায়ার সার্ভিসের নানা সরঞ্জামও। নিরাপত্তায় রয়েছেন র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া বিমানের কার্গো শাখার কর্মীরাও রয়েছেন। এদিকে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই ফ্লাইট চলাচল শুরু হয় এবং সকাল থেকে স্বাভাবিক রয়েছে ওঠানামা। তবে শনিবারের বিলম্বিত কিছু ফ্লাইট ছেড়ে যাচ্ছে আজ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে চলছে আগুন নির্বাপনের কাজ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী খালেদ রায়হানের কাছে। রায়হান, এখনো ধোঁয়া দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সম্পূর্ণ নির্বাপন হতে কত সময় লাগতে পারে, কি তথ্য পাওয়া গেছে? এখন কয়টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে সেখানে? দেখুন, ধোঁয়ার পরিমাণ অনেকটাই কমে এসেছে। যদিও সকালবেলা একবার ধোঁয়ার পরিমাণ কমার পরে আবার আমরা দেখেছিলাম ধোঁয়ার পরিমাণটা বেড়েছিল। এখন কিন্তু বলা যায় যে ধোঁয়া অনেকটাই কমে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা কাজ করছেন, তারা ভিতরে প্রবেশ করে ভিতরে যেই খোপ খোপ করা যে অংশগুলো রয়েছে ঘরের মতো করে, সেই জায়গাগুলোতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে পুরোপুরি নির্বাপন করতে কি পরিমাণে সময় লাগতে পারে সেই বিষয়ে এখনো ফায়ার সার্ভিস কোনো বক্তব্য দেননি এবং আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু গত রাত 10টার পরে এখন পর্যন্ত তারা কোনো তথ্য গণমাধ্যমকে দেননি। এখন কি পরিমাণের ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে বা কি পরিমাণে সদস্য কাজ করছে কোনো বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা কোনো তথ্য আজকে সারাদিনে এখন পর্যন্ত পাইনি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, কিছুক্ষণ আগে এখানে বিকেএম এর সভাপতি, বিজিএম এর প্রতিনিধি দল এবং একই সঙ্গে বাণিজ্য উপদেষ্টা তারা এখানে এসেছিলেন। তারা এখানে এসে সার্বিক যে ব্যবস্থাপনার কথা সেগুলো তারা এখানে বলে গেছেন। মূল বিষয়টি হচ্ছে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটার ব্যাপারেই কিন্তু তারা কাজ করছেন। বিশেষ করে পুরোপুরি যখন আগুনটি নির্বাপন করা হয়ে যাবে তারপরেই মূলত তারা যে কমিটির তদন্ত দল রয়েছে এবং বিজিএম এর যারা প্রতিনিধি দল রয়েছে সবার সঙ্গে কথা বলে তারা কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটি তারা বের করার চেষ্টা করবেন এবং একই সঙ্গে আগুন লাগার যে কারণ সেই জন্য যে তদন্ত কমিটি করা হয়েছে, একাধিক কমিটি, তারা কিন্তু সেই কারণের রহস্য উদ্ঘাটনে তারা কাজ করে যাচ্ছেন যে এটি আসলে আগুনটি লাগার কারণ কি। এবং একই সঙ্গে বিজিএম এর প্রতিনিধি দলও বলেছেন যে যেই পরিমাণে ক্ষতি হয়েছে সেই সংখ্যাটি অনেক বেশি। সেক্ষেত্রে এখন যে মালামালগুলো আমদানি করা মালামালগুলো আসছে সেই মালামালগুলো কিন্তু নতুন কোনো জায়গায় স্থানান্তর করা যায় কিনা, রাখা যায় কিনা, আপাতত এটিকে ব্যবস্থাপনা করা যায় কিনা সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে যেই জায়গাটি বলা যায় অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটি পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনতে এখনো 15 দিন থেকে 1 মাসের মতো সময় লাগতে পারে বলে বিজিএম এর প্রতিনিধি দল তারা কিন্তু বলছেন। এবং বাণিজ্য উপদেষ্টা আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যে আগুন লাগার পর একটি অভিযোগ ছিল যে আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা প্রথমেই ভিতরে প্রবেশ করতে পারেন নিরাপত্তাজনিত কিছু ঘটনার কারণে এবং সেখানে কিছুটা বেগ পেতে হয় বা কিছুটা কালক্ষেপণ হয়। যদিও উপদেষ্টা বলেছেন যে এই অভিযোগটি পুরোপুরি সত্য নয়, বরং ফায়ার সার্ভিস যখনই এসেছেন সঙ্গে সঙ্গেই তারা কাজ করতে পারছেন। সব মিলিয়ে বলা যায় যে অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত পুরোপুরি আগুন নির্বাপনের যে কাজ সেটি কিন্তু চলছে এবং সেটি কখন নাগাদ শেষ হতে পারে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। আমরা চট্টগ্রামের আগুনের সময় দেখেছিলাম যে আগুন নিয়ন্ত্রণের একদিন পর নির্বাপনের সিদ্ধান্ত এসেছিল, ঘোষণা এসেছিল। সেক্ষেত্রে এটি হয়তো সময় লাগতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন যেই বিমানবন্দরে যে ওঠানামার যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। গতকালকে যেই 23টির মতো ফ্লাইট বলা যায় যে বিপর্যয় ঘটেছিল বা ওঠানামা করতে দেওয়া হয়নি, সেই ফ্লাইটগুলোকে আজকে তারা সেগুলো কিন্তু পর্যায়ক্রমে করা হচ্ছে। কিন্তু এখন আর বিমানবন্দরের সার্বিক কার্যক্রম কিন্তু চলছে এবং শুধুমাত্র এই যে জায়গাটি রয়েছে কার্গো ভিলেজ সেই জায়গাকার কার্যক্রম স্থগিত রয়েছে, সেখানে উদ্ধার কাজই এখন চলছে বলা যায়। রেহান, আপনি আমাদের সাথে থাকবেন। এবার ফ্লাইট চলাচল নিয়ে জানতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এই বিপর্যয়ের ফলে শিডিউলে কি ধরনের পরিবর্তন এসেছে এবং যাত্রীদের তো নিশ্চিতভাবেই দুর্ভোগ হয়েছে সে বিষয়ে জানাবেন এবং শিডিউল রিকভারির সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? যে আমার সহকর্মী খালিদ রায়হান যেমনটি জানাচ্ছিলেন, এখন কিন্তু ফ্লাইট চলাচল অনেকটাই স্বাভাবিক। গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ফ্লাইটগুলো অবতরণ করতে পারেনি সেই ফ্লাইটগুলো কিন্তু দেশের অন্যান্য বিমানবন্দরগুলো যেমন কক্সবাজার, সিলেট, চট্টগ্রামে অবতরণ করেছে এবং 2টি ফ্লাইট কিন্তু ভারতে, একটি করাচি এবং একটি কলকাতায় অবতরণ করেছে। গতকালে যে ফ্লাইটগুলো বিপর্যয়ের কারণে যে ফ্লাইটগুলো ছেড়ে যেতে পারেনি সেই ফ্লাইটগুলো কিন্তু
সন্ধ্যার ফ্লাইটগুলো গভীর রাতে এবং গভীর রাতের ফ্লাইটগুলো কিন্তু আজকে সকালে ছেড়ে গিয়েছে। আর এখন আমরা যেই যাত্রীগুলো দেখতে পাচ্ছি, এই যাত্রীগুলো কিন্তু বিকেলে 5টা 6টার যে যাত্রী তারা কিন্তু অপেক্ষা করছে ভেতরে প্রবেশের জন্য। এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বহির্গমনের যে 3 নম্বর গেট, 3 নম্বর গেটের চিত্রটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু যদি ফ্লাইট বা বিপর্যয়ের বা ফ্লাইট শিডিউলের কথাগুলো বলে রাখি, এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক। এখন যারা সন্ধ্যা 6টা বা বিকেল 5টার যাত্রী আছেন তাদের সেই বিমানগুলো যদি সময় মতো ছেড়ে না যায়, এটি আসলে এখন বলা যাচ্ছে না 5টার যে ফ্লাইটটি আছে বা 6টায় যে ফ্লাইটটি ছেড়ে যাবে সেটি যদি দেরিতে হয় তখন একটি বিপর্যয় বলা যাবে। কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিক। এর আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম, গতকালের রাতের যে ফ্লাইটগুলো ছিল সেগুলো কিন্তু আজকে সকালে ছেড়ে গিয়েছে। অনেকটা স্বাভাবিক এখন এই মুহূর্তে বিমান চলাচলের অবস্থা। এখানে যদি যাত্রীদের ভিড়ের কথা একটু বলে রাখি, একজন যাত্রীর সাথে কয়েকজন স্বজনরা আসায় কিন্তু এখানে একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বেশ কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছি, আমরা কিন্তু গতকালের যাত্রী পাইনি। আজকে যারা এই মুহূর্তে যারা অবস্থান করছে তারা কিন্তু সবাই আজকে, এবং আমরা এখানে কর্মরত বেশ কয়েকজন বিমান বাহিনীর সদস্যের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আজকে যে ফ্লাইটগুলো ছিল এগুলো কিন্তু নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। আধা ঘন্টা বা 1 ঘন্টা যেই বিলম্বিত হচ্ছে 2-1টি ফ্লাইট, ওটি কিন্তু গতকালের আগুন লাগার যে ঘটনা সেটির সাথে কোনো সম্পর্কিত নেই। স্বাভাবিক সময়েও অনেক বিমান বিভিন্ন কারণে আধা ঘন্টা বা 1 ঘন্টা বিলম্বে ছেড়ে যায়, সেই বিষয়টি কিন্তু এখানে আছে। কিন্তু গতকালের যে আগুন লাগার ফলে যে ফ্লাইট বিপর্যয়ের বিষয়টি ছিল এটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আন্তর্জাতিক যাত্রীদের সাথে সাথে পাশাপাশি কিন্তু অভ্যন্তরীণ যে যাত্রীরা আছে তারাও কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদের সকাল পর্যন্ত। কারণ যেই বিমানগুলো ঢাকায় অবতরণ কথা ছিল সেই বিমানগুলো দেশের বিভিন্ন অঞ্চলে অবতরণ করায়, সেখান থেকে যে দেশের অভ্যন্তরীণ রুটে যে বিমানগুলো চলাচল করে সেই যাত্রীরা কিন্তু অনেকটা ভোগান্তিতে ভোগান্তি পোহাতে হয়েছে। আরেকটি বিষয় জানা রাখি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষর পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা তারা আমাদের সাথে কথা বলেনি। ভেতরে গতকালের কোনো যাত্রী আছে কিনা এই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম। আমাদের এখানে কর্মরত কয়েকজন বিমান বাহিনীর সদস্য জানিয়েছেন এখন পর্যন্ত ভেতরে গতকালের কোনো যাত্রী অপেক্ষা করছে না। এই মুহূর্তে যারা বিমানবন্দরের বাইরে এবং যারা বিমানবন্দরের ভেতরে আছেন তারা মূলত সবাই বিকেল এবং সন্ধ্যায় বিভিন্ন স্থানে যাওয়ার জন্য অপেক্ষা করছে। পরিশেষে যদি বলা যায় বিমান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। এই ছিল আমার কাছ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অগ্নি নির্বাপন এবং শিডিউল বিপর্যয় পরবর্তী তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন ইসি রিমোট কন্ট্রোল রয়েছে অন্য জায়গায়। দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন তিনি। এর আগে বেলা 11টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে যান এনসিপি 4 সদস্যের প্রতিনিধি দল। হাসনাত ছাড়াও আরও ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপির প্রতীক বাছাইয়ের শেষ দিন আজ। দলটি প্রতীক চূড়ান্ত করতে না পারলে ইসির সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার 50টি প্রতীক থেকে প্রতীক বাছাইয়ের জন্য এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অটল অবস্থানে দলটি। এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব যদি এই বিষয়গুলো সুরাহা না করা হয়? আমরা তো ওয়ে আউট দেখাচ্ছি, আমরা বলতেছি না যে ইলেকশন, আমরা তো এই ইলেকশন কমিশনে সবার পদত্যাগের জন্য আসি নাই। ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো, আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জানা, নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়। নির্বাচন কমিশন নিরপেক্ষ, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে কোনো চ্যালেঞ্জ নেই। অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন,
সবার সহযোগিতায় ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ। আইনের কাছে সে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো দলের কাছে, কোনো প্রার্থীর কাছে মাথা নত করবে না। সত্যিকারের জুলাই যোদ্ধারা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এতে জড়িত থাকতে পারে। দুপুরে গুলশানের কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু উচ্ছৃঙ্খল লোকজন ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এতে জুলাই যোদ্ধারা জড়িত বলে বিএনপি বিশ্বাস করে না। প্রকৃত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দান করানোর অপচেষ্টা চলছে, তবে তা সফল হবে না। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, কাটছাট করে আংশিকভাবে প্রচার করা হয়েছে, এর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। গণভোটের বিষয়ে প্রয়োজনে আবারও আলোচনা হতে পারে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। সবকিছু বিবেচনায় সরকার প্রজ্ঞাপন জারি করবে বলে প্রত্যাশা তার। সরকারও সম্ভবত একটা তদন্ত টিম করেছে, তাদের ফাইন্ডিংস কি আসে দেখা যাক। তবে আমার মনে হয় কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা, যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সর্বনিম্ন ২০০০ টাকা বাড়িয়েছে সরকার। এদিকে সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন তারা। অর্থ মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, মূল বেতনের ৫% এবং সর্বনিম্ন ২০০০ টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। এটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। শিক্ষকদের বাড়ি ভাড়া পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় সহ বেশ কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে। এর আগে বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধি সহ ৩ দাবিতে শহীদ মিনারে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা, তারা সর্বশেষ এখন কি বলছেন, কি দাবি করছেন, শহীদ মিনারে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, শিক্ষকরা যে আন্দোলন করছেন সেই দাবিতে তারা আজকে ৮ম দিনের মতো এখানে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আছেন। কেউ কেউ এখানে অনশন করছেন আর বাকিরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে ৩টায় তাদের ভুখা মিছিলের কথা রয়েছে। যাই হোক, তারা তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবিতে তারা মূলত এখানে আন্দোলন করছে। তবে আমরা এখানে ঘণ্টাখানেক যাবত অবস্থান করছি এবং তারা মাইকে যে স্লোগানগুলি দিচ্ছেন, এই স্লোগানের মাঝে সবচেয়ে বেশি যেটি তারা উচ্চারণ করছেন সেটি শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবি করছেন। তারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো তারা মেনে নেওয়ার জন্য তারা জোর দাবি জানিয়ে যাচ্ছেন। পাশাপাশি সরকার যে 5%-এর বাড়ি ভাড়ার ভাতা দিয়ে যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপন রুদ্ধ করার জন্য তারা দাবি জানিয়ে যাচ্ছেন। যাই হোক, এখানে এসে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, আজকে সকালে তাদের যে এই যে শিক্ষকদের যে ঐক্যজোট, সেই ঐক্যজোটের যে সদস্য সচিব, তার নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আজকে গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সেখান থেকে তারা রওনা দিয়েছেন। তারা এখানে পৌঁছার পর আজকে ৩টায় যে তাদের নির্ধারিত ভুখা মিছিল সেটি তারা করে যান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান সেই অবস্থান তারা চালিয়ে যাবেন। পাশাপাশি তাদের কর্মসূচিতে নতুন কিছু যদি আসে সেগুলিও তারা এখানে ধারাবাহিকভাবে সাংবাদিকদের সাথে জানাবেন বা শেয়ার করবেন বলে তারা আমাদের জানিয়েছেন। আমরা এখানে এসে দেখেছি যে বেশ হাজার হাজার শিক্ষক এখানে অবস্থান করছেন। মাঝখানে নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি ছিল, অর্থাৎ যারা অনশন করছেন না তারা তাদের মধ্যাহ্নভোজের বিরতি ছিল। শিক্ষকরা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, দেশের সব অঞ্চল থেকেই শিক্ষকরা মোটামুটি এসেছেন। এখানে আপনি জানেন যে এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল,
এমপিওভুক্ত কলেজ, মাদ্রাসা এবং কারিগরির শিক্ষকরা মূলত এখানে জড়ো হয়েছেন এবং তারা বেশ কিছুদিন যাবতই তাদের দাবি আদায়ের জন্য এখানে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চলছে। সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শহীদ মিনার থেকে আমাদের এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল প্রত্যাহারের দাবিতে C&F এজেন্টদের কর্মবিরতি, ভারী যান চলাচল বন্ধ। কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হলো 3 দিনের সাধু সংঘ। লালন মেলা চলবে আরো 2 দিন। যাত্রী চাপ সামলাতে আজ থেকে বাড়ল মেট্রো রেল চলাচলের সময়। প্রতিদিন সকালে চালু এবং রাতে বন্ধের সময় আধা ঘন্টা করে বাড়ানো হয়েছে। সকাল 7টার পরিবর্তে 6:30টায় ট্রেন ছাড়ে উত্তর স্টেশন থেকে, আর মতিঝিল থেকে চলাচল শেষ হবে রাত 10টা 10 মিনিটে। নতুন সূচিতে শুক্রবার বেলা 3টার পরিবর্তে 2:30টায় চালু হবে মেট্রো রেল। দীর্ঘদিন পর মেট্রো রেলের সময় বাড়ানোয় খুশি নগরবাসী। রোববার সকাল 6:30 উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে ট্রেন, যা এতদিন ছাড়ত সকাল 7টা 10 মিনিটে। বর্ধিত সময়ে মেট্রো রেল চলাচল করায় খুশি যাত্রীরা। সকালে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। নতুন সূচিতে সেবার মান আরও বাড়বে আশা যাত্রীদের। আমি যাব লৌহজং, তো পরে গেলে আসলে আমার অফিসটা ধরতে সময় লস হইতো, তো এখন ভালো হয়েছে ভাই। কুমিল্লা যাব, গিয়ে অফিস ধরবো। হ্যাঁ, এর আগে ছিল 7টা 10 রওনা দিলে আমার জন্য একটু দেরি হয়ে যেত। আধা ঘন্টা আগে আসার কারণে আমি এখন টাইমলি যেতে পারবো। উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী। সময় বাড়ানোর পাশাপাশি মেট্রো রেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। তারা বলছেন, ট্রেন চলাচলের সময় বাড়ায় দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। সকালবেলা যাই, দেখা যাচ্ছে যে এদিকে রিক্সা পাওয়া যায় না, এদিকে অনেক সমস্যা হয়, বাস টাস থাকে না। সেক্ষেত্রে মেট্রোটা সকাল সকাল অন করে আমাদের ভালো হয়েছে। খুবই একটা বুদ্ধিদীপ্ত কাজ হয়েছে যে আসলে যারা অফিস যায় তাদের কথা ভেবে যে টাইমটা আগানো হয়েছে আর কি। এদিকে মেট্রো রেলের ট্রিপ বাড়াতে পরীক্ষা নিরীক্ষা চলছে। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা DMTCL-এর। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেন C&F এজেন্টরা। এদিকে শনিবার থেকে কন্টেইনারবাহী যান চলাচল বন্ধ থাকায় বন্দরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। এর মধ্যে 1000 কন্টেইনার পণ্য না নিয়ে বন্দর ছেড়েছে 6টি জাহাজ। এর আগে সকাল 9টা থেকে 4 ঘন্টা কর্মবিরতি পালন করেন C&F এজেন্টরা। দাবি আদায়ে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। এছাড়া শনিবার থেকে কন্টেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান চালানোও বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা। এর ফলে বন্দরে কোনো ধরনের ভারী যান প্রবেশ ও বের হচ্ছে না। চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় এই আন্দোলন শুরু করেন বন্দর সংশ্লিষ্টরা। সব দিক দিয়ে একটা নাবিচ্ছাস উঠেছে, ব্যবসায়ের উৎকণ্ঠিত। আমরা কোনোভাবেই এই ধরনের কর্মবিরতিতে যেতে ইচ্ছুক নই। আমরা কাজের মানুষ, এই কার্যক্রমে আমরা যুক্ত থাকতে চাই। ইতিমধ্যে দেশের অনেক ক্ষতি হচ্ছে। কিসের ষড়যন্ত্রের কারণে এই অযৌক্তিক ট্যারিফ, বিভিন্ন ধরনের জনকল্যাণের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কেন আসছে আমরা বুঝতে পারছি না। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, পণ্য শুল্কায়ন ব্যাহত হওয়ার ফলে আসলে চট্টগ্রাম বন্দরে কি অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আর 7 দিনের আলটিমেটামের প্রেক্ষিতে একটি বৈঠক চলছিল, সে বিষয়ে জানতে চাই। জি, প্রথমে আমরা বৈঠকটির বিষয় জানি। বৈঠকটি যে 12:30টার পরে শুরু হয়েছে, সেই বৈঠকটি এখনো চলছে। এখনো যে বন্দরের স্টেক হোল্ডার রয়েছে, C&F এজেন্টস, পরিবহনের সাথে যারা যুক্ত, এছাড়া ব্যবসায়ীরা সহ
নানাবিধ যে সংস্থাগুলো আছে সব পক্ষকে নিয়ে এই বৈঠকটি চলমান রয়েছে। সেই বৈঠকটি শেষ হওয়ার পরে হয়তো বা জানাতে পারবো সেই সিদ্ধান্ত কি নিয়ে নেওয়া হয়েছে। তবে এটা আশা করা যাচ্ছে যে সেই বৈঠক থেকে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে, হয়তো বা আন্দোলন স্থগিত করার ব্যাপারে তাদেরকে আগ্রহ করতে অনুরোধ করতে পারে বন্দর কর্তৃপক্ষ, এবং সেই প্রেক্ষিতে হয়তো বা পরবর্তীতে নৌ উপদেষ্টা বা বন্দর মন্ত্রণালয়ের মাধ্যমে সেই যে বর্ধিত মাশুল করা হয়েছে সেটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে বন্দরের মাশুল স্থগিত করার ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নাই, এটি মন্ত্রণালয় সহ আন্তঃমন্ত্রণালয় একটি সংশ্লিষ্টতা রয়েছে, সেটির প্রেক্ষিতেই পরবর্তীতে হয়তো ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন পর্যন্ত বন্দরের যে সামগ্রিক চিত্র, গতকাল যেহেতু পণ্য পরিবহনের সাথে যারা যুক্ত, যারা ভারী পণ্য পরিবহন করে, যারা প্রাইম মুভার, কাভার্ড ভ্যান, ট্রাক, এই গাড়িগুলো যেহেতু আসেনি, বন্দরে যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে বন্দরের যে আমদানিবাহী পণ্যগুলো আছে সেগুলো নিয়ে কন্টেনার নিয়ে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরের মোহনাতে আসে এবং সেখান থেকে বন্দরের জেটিতে খালাস করে, এবং এই খালাস প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে পরিবহন, এবং সেগুলো পরবর্তীতে আমদানিকারকরা তাদের নিজ নিজ কারখানায় বা প্রতিষ্ঠানে নিয়ে যান, এবং পরবর্তীতে সে একই জাহাজে রপ্তানিবাহী যে পণ্যগুলো আছে সেগুলো বিভিন্ন যে 19টি আইসিডি আছে, সেই 19টি আইসিডি থেকে সে পণ্যগুলো পরে যে বন্দরে আনা হয় পরিবহনের মাধ্যমে, সেখান থেকে পরবর্তীতে সেগুলো জাহাজীকরণ করা হয়, এবং পরবর্তীতে খালি এই পণ্য বা রপ্তানি পণ্যবাহী পণ্য কন্টেনার সহ খালি কিছু কন্টেনার নিয়ে এই জাহাজগুলো আবার নিয়মিত ফেরত চলে যায়। এবং গতকাল যেহেতু এই পণ্য পরিবহন সংশ্লিষ্টতা যারা ছিলেন তারা তাদের যে কর্মসূচিতে রয়েছেন, ফলে পণ্য পরিবহন রপ্তানিবাহী যে পণ্যগুলো আছে সেগুলো আইসিডিগুলো থেকে বন্দরে আসেনি, ফলে জাহাজগুলো যে পণ্য নিয়ে যাওয়ার কথা ছিল যে কন্টেনারগুলো সেগুলো না নেওয়া এই ছয়টি জাহাজ এই কন্টেনার ছাড়াই তারা চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। এতে করে এক ধরনের যে অচল অবস্থা, অর্থাৎ এই কন্টেনারগুলো পরবর্তীতে জট তৈরি করবে, এই জটের কারণে দীর্ঘ সময় লাগবে এবং যে মাশুল দিতে হবে, অর্থাৎ এই বন্দরে এই কন্টেনারগুলো এই সময় যাতে অবস্থান করবে সেহেতু একটু বাড়তি মাশুল রপ্তানিকারকের উপরেই পড়তে হবে, এবং এটি সামগ্রিকভাবে অর্থনীতির উপরে একটি প্রভাব ফেলবে। ফলে এই যে অচল অবস্থা তৈরি হচ্ছে ধীরে ধীরে এই আন্দোলনের কারণে, বন্দরের যে মাশুল বৃদ্ধি করা হয়েছে সেই মাশুলের কারণে ফলশ্রুতিতে এটি রপ্তানিকারক আমদানিকারক দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তারা বলছেন যে এটির আসলে যে বিলম্ব ফি এবং যে ড্যামারেজ দিতে হবে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শুধুমাত্র আমদানিকারক, রপ্তানিকারক না, দিন শেষে এই মাশুলের টাকা ভোক্তাদের কাছ থেকে নেওয়া হবে। ফলে এই যে অচল অবস্থায় নিরসন তারা দ্রুত বন্দর কর্তৃপক্ষ এবং সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান করেছেন, এবং প্রধান উপদেষ্টার কাছেও তারা আজকে একটি স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন। এখন পর্যন্ত বৈঠক চলছে, বৈঠকের পরে পরবর্তী সিদ্ধান্ত হয়তো বা দর্শকদের আমরা জানাতে পারবো। চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল প্রত্যাহারের দাবিতে কর্মবিরতিতে C&F এজেন্ডা, এর ফলে উদ্ভূত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে MV জায়ান নামের একটি লাইটার জাহাজ অন্য জাহাজের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। সি বিচ এলাকায় একটি চরে ডুবে আছে জাহাজটি। লাইটারের শ্রমিক ইউনিয়নের সচিব M A রনি জানান, দুটি জাহাজের সংঘর্ষে এর তলা ফুটো হয়ে গেছে বলে জানিয়েছেন নাবিকরা। শনিবার সকালে বুঝতে পেরে লাইটারটিকে নিরাপদে উপকূলীয় এলাকায় নিয়ে আসার চেষ্টা করেন তারা। এ সময় পতেঙ্গা সি বিচ এলাকায় জাহাজটি চরে আটকে যায়। বর্তমানে এটি অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে। নাবিকেরা জাহাজেই অবস্থান করছেন। লাইটারটিতে সিরামিকের কাঁচামাল চট্টগ্রাম বন্দরের বহির্নগর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। নগর পত্তনের 150 বছরেও বগুড়ায় গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। দেশের বৃহত্তম এই পৌরসভার আয়তন বাড়ানো হয়েছে 4 বার, জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ। নগরবাসীর অভিযোগ, বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ সঠিক উদ্যোগ না নেওয়ায় এ বিষয়ে অগ্রগতি হচ্ছে না। 1876 সালের 1 জুলাই প্রতিষ্ঠার সময় বগুড়া পৌরসভার আয়তন ছিল 1.2 বর্গ কিলোমিটার। পৌর এলাকায় বাস করতেন প্রায় 5000 মানুষ। 4 দফায় বেড়ে পৌরসভার বর্তমান আয়তন প্রায় 70 বর্গ কিলোমিটার। আয়তনে দেশের মধ্যে সবচেয়ে বড় এই পৌরসভা এলাকায় এখন বাস 10 লাখ মানুষের। প্রতিদিন গড়ে 250 মেট্রিক টন বর্জ্য জমলেও নেই কোনো ডাস্টবিন। পৌর এলাকায় জায়গার অভাবে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী স্থাপনা করা যায়নি দাবি কর্তৃপক্ষের। TMS এর সাথে চুক্তি হওয়ার কারণে তাদের সাথে আমাদেরকে একটা জায়গা দিয়েছে যেখানে আমরা ফেলছি। তো বর্জ্য ব্যবস্থাপনার যে আধুনিক সিস্টেম সেটার জন্য আমরা হয়তো কোনো প্রকল্প বা নিজেদের অর্থায়নে আমরা আধুনিক যে বর্জ্য ব্যবস্থাপনা সেখানে আমরা যাব।
এজন্য আসলে আমাদের এখন বর্তমানে প্রয়োজন হলো একটা জায়গা। এদিকে বর্জ্য ফেলা ও সংগ্রহের নির্ধারিত স্থান না থাকায় পরিবেশ দূষণ সহ নানা সমস্যায় পড়ছেন পৌর এলাকার বাসিন্দারা। যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে, যেরকম আমি যেখানে কথা বলতেছি এই রাস্তার পাশে, মেইন রাস্তার পাশে, বনানী টু সাতমাথার রাস্তার পাশে এই অবস্থা। ময়লায় অতিষ্ঠ আমরা বগুড়াবাসী। স্কিন ডিজিজে আমরা ভুগতেছি এবং প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হচ্ছে। এখন তো আপনারা যে পরিস্থিতিতে দেখতেছেন এটা তো মোটামুটি এখন একটু ক্লিন আছে। সকালবেলায় পুরো রোডটা ব্লক হয়ে থাকে। ওই চান্দু স্টেডিয়াম, তারপরে মাঝে মাঝে খেলাধুলা হয়, সেখানকার মানুষটা চাপে রোডের উপর অনেক বেশি, তারা অনেক কষ্ট করে এদিক দিয়ে চলাফেরা করে। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে শুধুমাত্র মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করেছে পৌরসভা, তবে তা মোট বর্জ্যের 1%-এরও কম। বগুড়ার বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগ চান শহরবাসী। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নাটোরের 15টি গ্রামে চাষ হচ্ছে 6 শতাধিক ঔষধি গাছের। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজারো মানুষের। প্রায় 9,000 পরিবার ভেষজ চাষের সঙ্গে জড়িত। প্রতি মাসে 1.5 থেকে 2 কোটি টাকার পণ্য যাচ্ছে দেশ বিদেশে। সুনাম বজায় রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ঔষধি গ্রাম হিসেবে পরিচিত। আফাজউদ্দিন নামের এক কবিরাজ গ্রামে 7 ধরনের ভেষজ উদ্ভিদ দিয়ে শুরু করেন চাষাবাদ। পরে গ্রামের অন্য কৃষকরাও ভেষজ উদ্ভিদ চাষে এগিয়ে আসেন। বর্তমানে প্রায় 9,000 পরিবার এর সঙ্গে জড়িত। গ্রামের রাস্তার দুপাশে হরেক রকম ভেষজ গাছ, যার মধ্যে আছে বাসক, তুলসী, ঘৃতকাঞ্চন, নিম, অর্জুন, অশ্বগন্ধা, হরিতকি, বহেরা সহ প্রায় 631 প্রকারের গাছ। 7টা গাছ নিয়ে শুরু করছি, আর এখন আইসা আমাদের 631টা গাছ আছে। আমি সহ 7,000-এর মতো দেখা গেছে শ্রমিক আমরা কাজ করি। এই কাজ করে আমাদের সংসার ভালোভাবে চলে। ভেষজ উদ্ভিদ চাষ করে স্বাবলম্বী অনেক কৃষক, সেই সাথে কর্মসংস্থান হয়েছে অনেকের। তবে কিছু অসাধু ব্যবসার কারণে লোকসানের মুখে চাষিরা। 250-300 লোক মনে করেন যে আমরা এই গ্রাম থেকে ওষুধি গ্রাম থেকে কিনে নিয়ে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে বিক্রি করি। কৃষকদের কাছ থেকেও যারা উৎপাদন করে এই মালগুলোও আমরা সংগ্রহ করে রাখি এবং প্রসেস করে গোটা বছর পর্যায়ক্রমে আমরা এটা বিক্রি করে থাকি। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের ব্যবসাটা এই ওষুধি জগৎটা নষ্ট হয়ে যাইতেছে। এখানকার পণ্য কসমেটিক্স সহ নানা ধরনের ভেষজ ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। শিমুল মূল, মিস্ত্রি দানা, এই যে ঔষধি গাছগুলো, এগুলো কিন্তু ব্যাপকভাবে ওই এলাকায় উৎপাদন হয় এবং এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এগুলো বিভিন্ন কসমেটিক শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার ভেষজ পণ্য দেশের বিভিন্ন জায়গা সহ যাচ্ছে বিদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়িতে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হলো 3 দিনের সাধু সংঘ। তাই সংঘ ছেড়ে ফিরে যাচ্ছেন সাধু বাউলরা। সাধু সংঘ শেষ হলেও লালন মেলা চলবে আরও 2 দিন। বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর 135 বছর ধরে এভাবেই বাউল সাধকরা জড়ো হন বাউল তীর্থে। অসংখ্য বাউল, সাধু, গুরু, বৈষ্ণবের আগমনে মুখরিত হয়ে ওঠে কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন আখড়াবাড়ি। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার একতারা, দোতারা, ঢোল, খোল আর বাঁশির তালে মাতোয়ারা হয়ে ওঠেন বাউলরা। গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত চোখে আখড়াবাড়ি ছাড়তে শুরু করেন সাধু বাউলরা। তবে বিদায়বেলায় প্রতিশ্রুতি, আগামী বছরে আবার ফিরবেন সাঁইজির আশ্রমে। বাউল সাধুরা বলেন, লালন সাঁইজির ধামে এসে শুধু মানব ধর্মের দীক্ষা দিলেই হবে না, তা সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে হবে। যে জোয়ার, তা দেখেই বোঝা যায় যে আসলে লালন দর্শন কতটা ধারণ করে মানুষের মনে। মানুষের ভিতরে যে ঈশ্বর বা আল্লাহ আছে সেটা আমরা খুঁজে পাই, এখানে আসার পর সেটা বুঝতে পারি, সেটা জানতে পারি। উদ্দেশ্য বা একটা পূর্ণাঙ্গ একটা কিছু ধরে নিয়ে আসছে, আর এখন যাওয়ার পথে মনে হচ্ছে কি যেন ফিরে যাচ্ছে। গাড়ির শোরুমে চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে সব শোরুম অর্ধদিবস বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রিকন্ডিশনড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। রাজধানীর প্রগতি সরণি এলাকায় মানববন্ধনে বক্তারা বলেন, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা টেলিফোনে হুমকি দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করছে। এমনকি প্রায় শোরুমে ককটেল নিক্ষেপ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুল হক জানান, চলতি বছরের আগস্ট মাস থেকে কয়েকবার শোরুমে ককটেল নিক্ষেপ করে কিছু দুর্বৃত্তরা। এমন অবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। এ সময় সংগঠনের সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন,
অক্টোবরের 30 তারিখের মধ্যে আইনি সহায়তা না পেলে সরকারকে কোনো রাজস্ব দেবে না বারভিটা। আর অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। সকল চাঁদাবাজ, সকল সন্ত্রাসীদেরকে এই বার্তা দিতে চাই যে আমরা তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমরা সরকারের সাথে আছি, আমরা আমাদেরকে তাদেরকে প্রতিহত করব। নভেম্বরের 1 তারিখ থেকে আমরা গাড়ি ছাড় করা বন্ধ করব, রাজস্ব দেওয়া বন্ধ করব, রেজিস্ট্রেশন বন্ধ করব। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।